খাগড়াছড়িতে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ দুপুর 12টা থেকে শিথিল করা হয়েছে। সকাল 9:30টার দিকে জম্মু ছাত্র জনতার ফেসবুক পেজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকার কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা চলছে। এসব এলাকার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে জনসাধারণের চলাচল সীমিত করেছে। দীর্ঘ দূরত্বের বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবহন সেক্টরে এবং আটকে পড়া যাত্রীরা গন্তব্যে রওনা হয়েছেন। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরদিন ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। এরপর সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্ত সয়নশীলকে আটক করে পুলিশ। এ ঘটনায় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি জনপদ। জুম ছাত্র জনতা ডাক দেয় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের। সহিংসতা ও অস্থিতিশীলতা এড়াতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় 144 ধারা জারি করা হয়। পুরাতন রমনা থানা চত্বরে আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন পাহাড়ের পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের দোসররা ইন্ধন দিচ্ছে। ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসে। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। উপদেষ্টা আরো বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে একটি মহল এই উৎসব ব্যাহত করার অপচেষ্টা করছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে আগামী নির্বাচনে ভিন্ন পথ খুঁজছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদের রুখে দেবে। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, গত 16 বছর যাবৎ বাংলাদেশ অশুভ শক্তি অসুরের বিরুদ্ধে লড়াই করেছে। সেই লড়াইয়ের মাধ্যমে পতন হয়েছে অসুরের। তিনি বলেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা পাহাড়ি সমতলী নয়, প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। এই দুর্গাপূজা একটা উৎসব নয় শুধুমাত্র। দুর্গাপূজা অশুভ শক্তি অসুরের বিনাশের জন্য একটি লড়াই, শুভ শক্তি শান্তি সম্প্রীতির প্রতিষ্ঠার একটি বার্তা। আমরা দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশে অশুভ শক্তি ফ্যাসিবাদী অসুরের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, অশুভ শক্তি অসুরের বিদায় হয়েছে। বাংলাদেশের মানুষ যারাই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। জনগণের রায়কে জামায়াত ভয় পায় বলেই আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছে, এমন দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা অজুহাত দেখিয়ে নতুন করে আগ্রাসনের পথ তৈরি করা হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন।
আরও জানাচ্ছেন ইউসুফ আলী। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনসমর্থন না থাকায় কতিপয় রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। 56% মানুষ জানেই না যে সংখ্যাগরিষ্ঠ নির্বাচন কি। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাত ইসলামী ভয় পায়। এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায় নাই। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বাংলাদেশকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। দেশে বিদেশে অনেক চক্রান্তকারীরা নানা চক্রান্ত করার চেষ্টা চালাতে চাচ্ছে। প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কে এখানে যুদ্ধের কথা বলছে? আমরা বিভিন্ন ধরনের অপতৎপরতা দেখছি, আমরা বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার দেখছি। সেটার বিষয়ে যতটুকু আমাদের ডিফেন্ড করা দরকার আমরা সেটা বলছি নানাভাবে। কি আগ্রাসনের পথ তৈরি করার মানে আপনি পথ সুগম করে দিচ্ছেন, এটা কেন? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এটা তো আমি মনে করি সাম্প্রদায়িক গোষ্ঠী যদি শক্তি সঞ্চয় করে তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। দুপুরে ঢাকার কেরানীগঞ্জে তার নিজ বাড়িতে দুর্গাপূজার প্রথম দিন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর রায় বলেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কারণে নির্বাচন নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে। তারা চায় না দেশে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক। তিনি আরও বলেন, দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তাই কোনো ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক শক্তির উত্থানে এই দেশের জনগণ বিচলিত হবে না। এই সাম্প্রদায়িক গোষ্ঠী যদি শক্তি সঞ্চয় করে তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছু হুমকির সম্মুখীন। সে কারণেই আমরা যারা গণতন্ত্রকে বিশ্বাস করি তারা সর্বদা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। দুপুরে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি। পরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত কয়েক দফা ইইউর 150 জন পর্যবেক্ষক আসবেন। আরও জানাচ্ছেন শিমুল খান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে ইইউ এর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল, যার নেতৃত্ব দেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, একটি অ্যাসেসমেন্ট টিম সাক্ষাৎ করে গেছেন। কিছু বিষয় নিয়ে আলোচনার পর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে সংস্থাটি। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন, ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। আমাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফট সাইনিং এর ব্যাপারে আগাবো। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সারাহ কুক। জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য। The UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে সরকার হিসেবে কেবল ঢাকা মহানগরীতেই ৯৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়, আর সারা দেশের হিসেবে তা ৩ লক্ষাধিক রাউন্ড। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। অন্যদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ হত্যা সহ মানবতা বিরোধী অভিযোগের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর। আরও জানাচ্ছেন SM আরিফ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিনও তার সাক্ষ্যের একাংশ গণমাধ্যম ও ট্রাইব্যুনালের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। তদন্ত কর্মকর্তা আহত নিহতের সংখ্যাসহ বিভিন্ন জব্দকৃত প্রমাণাদির বর্ণনা দেন ট্রাইব্যুনালে। একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে যাত্রাবাড়িতে ৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রে পুলিশের হাত থেকে গ্রেনেড ছোড়ার বর্ণনা রয়েছে। তাছাড়া ছাত্র জনতার আন্দোলন দমাতে খরচ হওয়া গুলির সরকারি হিসাবও ট্রাইব্যুনালে তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন ৩,৫০,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করার তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ৫ অক্টোবর ধার্য করার জন্য নিবেদন করেছিলেন অনারেবল ট্রাইব্যুনাল, এটা সিদ্ধান্ত নিয়েছিলেন ৭ অক্টোবর। পরবর্তীকালে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এটা পরিবর্তন করে ১৪ অক্টোবর ধার্য করা। এছাড়া জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। SM আরিফ, MyTV, ঢাকা। ঢাকেশ্বরের জাতীয় মন্দিরে চলছে শারদীয় দুর্গাপূজা। সনাতনী ধর্মাবলম্বীদের এই উৎসবের সোমবার মহাসপ্তমী। দেবীকে মহাস্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। রাজধানী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে সকাল থেকে শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। শারদীয় উৎসব ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের শান্তি সমৃদ্ধির জন্য সবখানে চলছে প্রার্থনা। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। মহাসপ্তমী থেকেই মূল পূজা শুরু। শাস্ত্রীয় বিধান মেনে এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। এরপর দেবীকে মহাস্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকে জাগ্রত হন দেবী দুর্গা। ১০ হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। ১ বছর পর আবারও দেবীকে পেয়ে আনন্দিত সবাই। সপ্তমীর দিনে আমাদের চাওয়া হচ্ছে যে মায়ের কাছে, মা তো আসলে আমাদের ধরাধামে আসেন আমাদের দুর্গতি নাশ করতে, এবং এই দুর্গতি নাশ করার জন্য প্রতি বছরই আমরা মায়ের কাছে যে আশীর্বাদটা চাই সেটা হচ্ছে যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে, আমাদের মধ্যে অশান্তি আছে, আমাদের মধ্যে বিভিন্ন অসামঞ্জস্যতা রয়েছে, সেগুলোকে দূর করার জন্য মা ধরাধামে আসে আমাদের সমস্ত শান্তি বর্ষণ করেন। দেশে সব ধর্মের মানুষ যেন শান্তি এবং সহাবস্থানে থাকতে পারেন এমন প্রার্থনা করছেন ভক্তরা। অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। এই দিন আসবে, আমরা মন্দিরে যাব। আজকে এই খুশি সবার সাথে ভাগ করে নিতে খুবই ভালো লাগছে। ১ বছর পর একটা উৎসব আসে, অবশ্যই আমাদের ভালো লাগা উচিত, সবাইকে আনন্দে থাকা উচিত। প্রার্থনা করি যে দেশের মঙ্গল হোক, সব মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই যেন ভালো থাকে। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। অনেক ভালোই লাগছে, স্কুল ছুটি দিয়েছে, চারদিকে মজা করতে পারছি, পূজার আনন্দ উপভোগ করতে পারছি। তিথি অনুযায়ী আজ থেকেই দেবী দুর্গার শক্তি স্বর্গলোক থেকে মর্তলোকে অবস্থান করবে, আর পূজার দশমীর দিন এ শক্তি মর্তলোক থেকে ফিরে যাবে স্বর্গলোকে। দেশের জন্য, সবার জন্য মঙ্গল কামনা করি এবং দেশের জন্য মঙ্গল হয়। আফজাল হোসেন, MyTV, ঢাকা।
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ নির্মূলে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে পল্টনের নিজস্ব কার্যালয়ে গাজীপুরে নিজ বাড়িতে ফেরার পথে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে উঠিয়ে নিয়ে হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, নূরের হামলার বিচার হলে জাতিসংঘের সামনে এনসিপি সদস্য সচিব আক্তার তাসনিম জারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার ঘটনা ঘটত না। এ সময় ভারত এবং আওয়ামী লীগ নির্বাচনকে ঘিরে ভয়াবহ চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন রাশেদ খান। নুরুল হক নূর সহ আক্তার হোসেন, আব্দুর রহমান, বিএনপির মহাসচিব এবং এর আগে হাসনাতের উপর হামলা হয়েছিল। এই যে হামলাগুলো হচ্ছে, এর একমাত্র কারণ হলো দেশকে আনস্টেবল করা, দেশে আরেকটি ১/১১ ফিরিয়ে আনা এবং এই সরকারকে ব্যর্থ করা, যাতে করে এই সরকার কোনোভাবে নির্বাচন না করতে পারে। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, এই কর্মসূচি মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ নামে পরিচিত। এই সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুত ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানান উপদেষ্টা। এই অভিযানের সময় জলসীমার বাইরে মাছের ধরার ট্রলারের অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ২০২৫ সালের জুনের মাঝামাঝি সময়ে জাটকা ইলিশ আহরণের নিষেধাজ্ঞা, যেটা আমরা এপ্রিল মাস থেকে দিয়েছিলাম, জুনের ১১ তারিখ পর্যন্ত ৫৮ দিনে শেষ হওয়ার পর আশা করা হয়েছিল বাজারে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাবে। তবে মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাই ও অগস্ট মাসে ইলিশ আহরণ ২০২৪ সালের তুলনায় যথাক্রমে ৩৩.২০% এবং ৪৭.৩১% কম হয়েছে। এটা এমন নয় যে গত ২ বছরেই ঘটছে, আসলে ২০২০-২১ থেকেই ২০২৪-২৫ পর্যন্ত ইলিশ আহরণ ক্রমাগত কমে আসছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩৫ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পিঠাপানির উপহ্রদ হিসেবে পরিচিত দেশের বৃহত্তম জলাভূমি চলন বিল। ৩ জেলা জুড়ে বিস্তৃত এই বিলে একসময় বছর জুড়ে পানি প্রবাহ থাকলেও বর্তমানে বর্ষা মৌসুমে জৌলুস ফিরে পায় বিলটি। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন ও বিলের বুকে বিভিন্ন স্থাপনা নির্মাণে চলন বিল হারাচ্ছে তার বৈচিত্র্য। এছাড়াও অবাধে নিষিদ্ধ জালের ব্যবহারে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ। প্রতিনিধি সনাতন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বিস্তৃত জলরাশির মাঝে দিগন্ত রেখায় সবুজের আলপনা, শান্ত জলরাশির সাথে ভেসে বেড়াচ্ছে শরতের সাদা মেঘের ভেলা। এটি দেশের বৃহত্তম জলরাশি চলন বিল। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই বিলটির বর্ষা এলেই বিশালতা বৃদ্ধি পায়। পানিতে টইটুম্বুর হয়ে ওঠে পুরো বিল এলাকা। আর ২ থেকে ৩ মাস এই বিলকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করে কয়েক লাখ মানুষ। বিলে কচুরিপানা দিয়ে ভরে যাচ্ছে এবং শামুক ও ঝিনুক নিধন, এ কারণে জীব বৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে। চায়না কিছু জাল আছে, বাদাই জাল, এগুলো দিয়ে আষাঢ় মাসে দেখা যাচ্ছে পোনা মাছগুলো, মা মাছগুলো ধরে নিচ্ছে। জেলেরা জানান, বানের পানি এলেও আগের মতো দেশীয় মাছের দেখা মেলে না। হারিয়ে গেছে ৪০ থেকে ৫০ প্রজাতির দেশীয় মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ। শোল, বোয়াল, পুঁটি, বংশ ইসে মাছ, মনে করেন নৌকা বোধে, এখানেই নৌকা বোধে মাছ মারছি আমরা। এখন সে মাছ একটাও নাই, এখন বিদায় অন্য কোনো পেশা বেছে নিয়েছি। এক নৌকা শামুক মারলে ৩,০০০-৪,০০০ টাকা পাওয়া যায়। এখন বিলে আর মাছ নাই, তাই বিদায় মানুষ শামুক মারে। তারাশের কোন্দুইল এলাকায় প্রতিদিন বসছে শামুকের হাট। রাতভর জাল দিয়ে শামুক নিধন করে এই হাটে প্রতি বস্তা শামুক বিক্রি হয় ২০০ থেকে ৩০০ টাকায়। শামুক মারি তা ধরেন ২০ বস্তা ২৫ বস্তা করে
আগে বেচছি 220-30, এখন দাম কমে গেছে। চলন বিলে আমরা সবাই যাইলে পরিবার আমরা মাছ মারতাম, এখন ধরেন মাছ শাক নাই, এই কারণে আমরা বাধ্যমূল্যকে শামুক মারা বেছে নিচ্ছি। চলন বিল এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার, যার প্রভাব পড়ছে বিলের পরিবেশ ও জীববৈচিত্র্যে। শামুক যদি মানুষ আহরণ করে অন্য কোনো কাজে ব্যবহার করে, সেটা থেকে কিন্তু মাটির একটা যে ভারসাম্য সেটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায়। আর ভারসাম্য নষ্ট হলে এক সাইড থেকে নষ্ট করলে সেটা যে ইফেক্ট চারদিক দিয়ে পড়বে। শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয়, এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না। সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, দেশীয় মাছ পুনরুদ্ধারে চরণবিলে অভয়াশ্রম তৈরির পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। মৎস্য অভয়াশ্রম কিংবা নো ফিশিং জোন তৈরি করতে পারি, তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ, দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে। চলন বিলে চায়না জালের ব্যবহার ও শামুক নিধনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার তাড়াশ এবং উল্লাপাড়াকে নির্দেশনা প্রদান করেছি এই বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, আলোচনা সভা, হামদ, নাত ও গজল সন্ধ্যা রাহমাতুল্লিল আলামিনের আয়োজন করে। রাজধানীর জাতীয় জাদুঘরে মাহবুব মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ জামাল উদ্দিন। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের নয়, বিশ্ব মানবতার জন্য আদর্শ। তাই তার জীবন আচরণ বাস্তব জীবনে প্রতিফলনের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খান, গীতিকার জাকির আবু জাফর, গবেষক ডক্টর মোস্তফা মনোয়ার, সসাসের নির্বাহী পরিচালক হাফিজ আবু মুসা সহ আরও অনেকে। অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে নাতে রাসূল, হামদ সহ বিভিন্ন ইসলামী পরিবেশনা করে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র।